সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আমরা গত লাস্ট ক্লাসে sp2 সংকরণ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে হচ্ছে sp2 সংকরণের লাস্ট ক্লাস হবে এবং আজকে আমরা দুইটা খুব গুরুত্বপূর্ণ যৌগে sp2 সংকরণ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর একটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এই দুইটার সংকরণ নিয়ে আলোচনা করব এবং এই দুইটা সংকরণই কিন্তু sp2 সংকরণ, কিন্তু একটু ঘটনা আছে বা আমি বলবো যে তোমাদেরকে একটু মনোযোগভাবে জিনিসটাকে বুঝতে হবে। এখানে কিন্তু সালফার আমরা জানি 16 এবং আমরা যদি নরমালি স্ট্রাকচার যদি ড্র করি তাহলে আমরা নিয়ন দেন 3s2 3px2 দেন 3py1 3pz1, এখানে কিন্তু 6টা ইলেকট্রন আছে। এখন যদি সেটা sp2 হয় তাহলে দেখো এখানে কিন্তু একটা কিন্তু অসংকরিত অরবিটাল থাকে, তার মানে একটা পাই বন্ধন তৈরি করা সম্ভব। আবার আমি যদি তোমাদেরকে অক্সিজেনের কথা বলি তাহলে একটু খেয়াল করো, অক্সিজেনে কিন্তু 2s2 2px2 2py1 দেন 2pz1, অক্সিজেন কিন্তু এখানে ভাইটাল রোল প্লে করবে। 2s2 2px2 2py1 2pz1, তার মানে অক্সিজেনের আমাদের যদি sp3 হয় তাহলে তো ভালো কথা, কিন্তু অক্সিজেন যদি sp2 হয় তাহলে কিন্তু একটা অসংকরিত অরবিটাল থেকে যাবে, তার মানে তখন কিন্তু অক্সিজেন একটা পাই বন্ধন তৈরি করবে। তার মানে আমরা যদি দেখি যে অক্সিজেন কোথাও পাই বন্ধন তৈরি করতেছে, তার মানে হচ্ছে সেখানে sp2 সংকরণ আছে সেই অক্সিজেনে। আর আমরা যদি দেখি যে না, অক্সিজেনের মধ্যে কোনো রকম পাই বন্ধন নাই, তার মানে অক্সিজেনের পক্ষে সেটা sp3 সংকরণ হচ্ছে। তা আমরা প্রথমে সালফার ট্রাইঅক্সাইডটা একটু স্ট্রাকচারটা ড্র করতে চাই, অর্থাৎ লুইস স্ট্রাকচারটা ড্র করতে চাই। সালফার ট্রাইঅক্সাইড আমি যদি তোমাদেরকে স্ট্রাকচারটা ড্র করে দেখাই তাহলে হচ্ছে এরকম। বিভিন্ন বইয়ে কিন্তু এই স্ট্রাকচারটাই আছে, আমি তোমাদেরকে বলবো বিভিন্ন বইয়ের আলোকেই বলতেছি। তোমরা বিভিন্ন বই, বিপ্লব স্যার বই, সন্দীপ স্যারের বই, ইকবাল মহিত স্যারের বই, তোমরা যতগুলো বই আছে সবগুলো বইয়ের মধ্যে এই স্ট্রাকচারটাই পাবা। দিস ইজ দ্য লুইস পিকচার অফ সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, তার মানে এখানে দেখো সালফারের কিন্তু দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এখানে কাজ করছে। এখানে একটা অসংকরিত অরবিটাল রয়েছে সালফারের, আরেকটা বেজোড় ইলেকট্রন রয়েছে যেটা কিনা সংকরায়নে অংশগ্রহণ করছে। মোটামুটি ভাবে কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি যদি সালফারে যদি ইলেকট্রন বিন্যাসটা আবার একটু করে দেখাই, তার মানে হিলিয়াম নিয়নের পরে 3s2 দেন 3px2 3py1 3pz1, এখানে সালফারের দুইটা মুক্তজোড় ইলেকট্রন সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে। আমি যদি এটা sp2 ধরি, এই দুইটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে সহযোগিতা করছে। আর এখানে যেটা আরেকটা আমরা অরবিটাল দেখতেছি, সেই অরবিটালটা বেজোড় ইলেকট্রন যেটা কিনা অক্সিজেনের সাথে পাই বন্ধন তৈরি করতেছে। আর একটা অসংকরিত অরবিটাল রয়েছে যেটা অক্সিজেনের সাথে সিগমা পাই বন্ধন, সরি এটা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন তৈরি করতেছে। ব্যাপারটা এরকম, এই যে এটা হচ্ছে সিগমা আর এটা হচ্ছে পাই বন্ধন তৈরি করতেছে। এই দুই অক্সিজেনের কি ব্যাপার? এই দুই অক্সিজেনের ব্যাপারটা হচ্ছে অক্সিজেনের সর্ববিস্ত শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে, এখানে আছে 6টা ইলেকট্রন, এবং এই অক্সিজেনের মধ্যে sp3 সংকরণ হচ্ছে, এবং এই অক্সিজেনের মধ্যে কিন্তু sp3 সংকরণ হচ্ছে। আমি তো বলতেছিলাম যে অক্সিজেন যদি কোনো পাই বন্ধন তৈরি না করে তখন কিন্তু আমরা বলবো সেই অক্সিজেনের সংকরণ কিন্তু sp3। যদি কোনো পাই বন্ধন তৈরি করে, যেমন এই অক্সিজেন, সেই অক্সিজেন কিন্তু sp2 সংকরণ হচ্ছে। অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে আমরা অক্সিজেনের দুই ধরনের সংকরণ পাই, sp2 ও পাই sp3 ও পাই। আর সালফারের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে sp2, আদারওয়াইজ তো আমরা কখনো পাই বন্ধন আনতেই পারবো না। তার মানে এখন যদি এই হচ্ছে স্ট্রাকচার, লুইস স্ট্রাকচারে এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা। এখন তোমরা যদি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে চাও নিয়ে রাখতে পারো, আমি এর পরবর্তীতে আসতেছি। আচ্ছা, পরবর্তীতে বলতে আমি যদি বলি তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম। স্ট্রাকচারটা এখানে আমি আবার একটু লুইস স্ট্রাকচারটা ছোট করে এঁকে দিচ্ছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই জিনিসটা আমি একটু উল্টাভাবে আঁকবো। উল্টাভাবে বলতে এইভাবে আঁকবো, তাহলে আঁকতে সুবিধা হবে। তার মানে সালফারের মধ্যে sp2 আছে, তার মানে সালফারের মধ্যে sp2 বলতে এরকম sp2 এবং একটা অসংকরিত অরবিটাল রয়েছে সালফার, এটা কিন্তু সালফার। আরেকটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে সালফারের sp2, এটা হচ্ছে অক্সিজেনের sp2, অক্সিজেনেরও এরকম। অনেকে বলতে পারে যে স্যার শুধু কেন্দ্রীয় পরমাণু সংকরণই তো আমরা জানি,
কিন্তু কেন্দ্রীয় পরমাণু সংকরণই হবে, প্রান্তীয় পরমাণু সংকরণ হবে না। সংকরণের যখন সংজ্ঞা পড়াইছি তখনই তো এরকম কথাবার্তা আমি কখনোই বলি নাই। আমি বলছিলাম কোনো পরমাণুর যোজ্যতা স্তরে, আমি কখনোই এরকম কথা বলি নাই যে কোনো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে। তার মানে যেহেতু কোনো পরমাণু বলছি, তার মানে সেটা কেন্দ্রীয় পরমাণু হতে পারে, প্রান্তীয় পরমাণু হতে পারে। আচ্ছা, তার মানে এই দুটার মধ্যে সংকরণ হয়ে এটা ওভারল্যাপিং একটা পাই বন্ধন তৈরি করতেছে, এটা সিগমা বন্ধন, এটা হচ্ছে অক্সিজেন। এই যে জিনিসটা আঁকলাম এটা হচ্ছে এই পিকচারটা আমি ড্র করছি। এখন এই দুই অক্সিজেনের সাথে পিকচার ড্র করব। এই দুই অক্সিজেনের সাথে এখানে তো সালফারের দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এখানে ঘটনাটা হচ্ছে এরকম, এটা কিন্তু অক্সিজেন, অক্সিজেনে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে যখন সেটা sp3 হয়। এই যে দেখো, এটা একটা অক্সিজেন এবং এখানে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন। এই হচ্ছে টোটালি হচ্ছে সালফার ডাই অক্সাইডের লুইস কাঠামোর সংকরণ গঠন। এবার আমরা সালফার ডাই অক্সাইড দেখব। তা সালফার ডাই অক্সাইড যদি দেখতে হয়, যদি আমাদের সালফার ডাই অক্সাইড যদি দেখতে হয়, তার মানে সালফার ডাই অক্সাইড এখানে একটু ঘটনা থাকবে। আচ্ছা, কি ঘটনা থাকবে না থাকবে এটা আমি একটু বলতেছি। তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের সালফার ডাই অক্সাইডের লুইস পিকচারটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। সালফার ডাই অক্সাইডের লুইস পিকচার হচ্ছে এইটা। আমি বলে রাখি, এই লুইস পিকচারগুলো কিন্তু বিভিন্ন বইয়ের আলোকে করা হচ্ছে এবং প্রত্যেকটা বইয়ে সেম লুইস পিকচারই দেওয়া আছে। ইন্টারনেটে অনেক কিছু ভুল দেওয়া আছে, কিন্তু আমাদের যে সঞ্জিত স্যারের বই, বিপ্লব স্যারের বই, সালেক স্যারের বই, ইকবাল মহিদ স্যারের বই, লিঙ্গন স্যারের বই, হাজারি স্যারের বই, কবির স্যারের বই, এতগুলো বই ঘাটাঘাটি করে আমি সেম পিকচার পেয়েছি, সেম লুইস পিকচার পেয়েছি। আচ্ছা, এখানে কিন্তু এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে এবং এটা কিন্তু সালফারের মধ্যে কিন্তু sp2 স্ট্রাকচার। যেহেতু অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে, আমি জানি যে অক্সিজেনের মধ্যে যখন পাই বন্ধন হবে সেটা হচ্ছে sp2, কিন্তু অক্সিজেনের মধ্যে যখন পাই বন্ধন থাকবে না তখন হচ্ছে sp3 এবং এটা হচ্ছে এমন একটা sp2 স্ট্রাকচার যেখানে কিনা lp থাকবে একটা, এবং এর আকৃতি কি? এর আকৃতি হচ্ছে কৌণিক। আগেরটা আমি যেটা করছিলাম সেটা কিন্তু আকৃতি ত্রিভুজীয়। sp2 স্ট্রাকচারের গঠন আকৃতি কি হয়? ত্রিভুজীয়, এটাও ত্রিভুজীয়, কিন্তু এখানে কিন্তু কৌণিক হবে যেহেতু এখানে lp আমরা একটা ধরতেছি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমি এখানে যদি একটু ছোট্ট করে এঁকে দেখাই ব্যাপারটা, এইখানে এক জোড়া এই, তাহলে এখানে সালফারের মধ্যে আমরা জানি যে sp2 হয়, অক্সিজেন যেহেতু দ্বিবন্ধন, এই অক্সিজেনে sp2 হবে, এই অক্সিজেনে sp3 হবে, এখানে lp কিন্তু একটা আছে। আচ্ছা, তার মানে আমি যদি এখন তোমাদেরকে আঁকার চেষ্টা করি, তার মানে দেখো সালফার হচ্ছে 16, নিয়ন 3s2 3px2 3py1 3pz1, এখানে কিন্তু সালফারে কিন্তু একটা দ্বিবন্ধন আছে, তার মানে একটা অসংকরিত অরবিটাল লাগবে। এই দেখো sp2, এই যে এটা হচ্ছে sp2, এখানে lp1 কেন? এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে যেটা কিনা কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না। এখানে যে মুক্তজোড় ইলেকট্রনটা সেটা কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে, আর এইটা মুক্তজোড় ইলেকট্রন কিন্তু কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে না, যার ফলে এটা সংকরায়নে অংশগ্রহণ করতেছে, কিন্তু এটা lp1 হিসাবে বিবেচিত হবে। lp1 যেমন আমরা যখন সালফার ট্রাই অক্সাইডটা, এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার তোমাদের সাথে, যখন আমরা সালফার ট্রাই অক্সাইডটা যখন করলাম, আমরা যখন সালফার ট্রাই অক্সাইডটা করছি ওখানে কিন্তু সালফারের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন ছিল, কিন্তু এই 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন কিন্তু মনে রাখতে হবে, এই 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন কিন্তু কোনো কারণেই মানে কারোর সাথে যে বন্ধন গঠন করেনি তা না, অক্সিজেনের সাথে কিন্তু সন্নিবেশ বন্ধন তৈরি করছে, যার ফলে এটাকে কিন্তু আমরা এলপি হিসাবে ধরি নাই। এলপি হিসাবে কোনটাকে ধরবো? যারা সংকরায়নে অংশগ্রহণ করছে কিন্তু কারোর সাথে কোনো বন্ধন তৈরি করেনি, যেমন হচ্ছে নাইট্রোজেনে যে আমরা এখানে lp1 বলি, কেন বলি? কেননা এই যে মুক্তজোড় ইলেকট্রন এটা কিন্তু কারোর সাথে কিন্তু কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। যেমন পানির মধ্যে অক্সিজেনে যে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাই 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন কিন্তু কারোর সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, যদিও সংকরায়নে অংশগ্রহণ করছে বলে এটার আকৃতি কিন্তু চতুস্তরিকীয় হয়নি, কণিক হইছে। সংকরায়নে অংশগ্রহণ করছে বলে মুক্তজোড় ইলেকট্রন আকৃতি চেঞ্জ করে ফেলছে, পিরামিডীয় হইছে। তাই সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কারোর সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, যার ফলে কিন্তু আমরা এটা বলতেছি দিস ইজ দ্য lp1, যদিও যেটা সংকরায়নে অংশগ্রহণ করছে। lp2 বলতে পারবো না, কারণ এটা তো বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে, আর এটা হচ্ছে সিগমা বন্ধন তৈরি করতেছে, এই যে সিগমা, আর এটা হচ্ছে আমাদের পাই বন্ধন তৈরি করবে, কারণ এটা হচ্ছে একটা অসংকরিত অরবিটাল। এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লিয়ারলি কনসেপ্ট রাখতে হবে। আচ্ছা,
তার মানে এখন দেখো আমরা প্রথমে সালফারের এখানে আমরা জানি এটা sp2, তার মানে স্ট্রাকচারটা অনেকটা এরকম। এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনটা, এখানে একটা অসংকরিত অরবিটাল থাকবে। অক্সিজেন, এখানে অক্সিজেনের সাথে কিন্তু একটা অসংকরিত অরবিটাল থাকবে, এই জন্য এটা sp2 স্ট্রাকচার ড্র করব আমরা। এখানে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এখানে ওভারল্যাপিং হচ্ছে, দিস ইজ দা পাই, দিস ইজ দা সিগমা। আর এখানে কিন্তু আরেকটা কিন্তু সালফারেরই মুক্তজোড় ইলেকট্রন, এই যে সালফারের মুক্তজোড় ইলেকট্রন যেটা কিনা সন্নিবেশ বন্ধন তৈরি করছে। আর এটা করেনি, এটা না করার কারণে দিস ইজ দা lp1। আর এটা করছে, এটাও যদি না করতো তাহলে আমি বলতাম lp2। আচ্ছা, তার মানে এটা স্ট্রাকচার, দিস ইজ দা অক্সিজেন। তা এটাই হচ্ছে আমাদের সালফার ডাই অক্সাইডের অণুর গঠন প্রক্রিয়া। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড নিয়ে আলোচনা অনেকখানে না, ইউটিউবে ঘাটাঘাটি করলেও তোমরা খুব একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা না। আমি চেষ্টা করছি এখানে ক্লিয়ার কনসেপ্ট আনার জন্য। এলপি যে আমরা ধরতেছি, এলপিটা আমরা কেন ধরতেছি, কেননা ওই মুক্তজোড় ইলেকট্রনটা যারা কিনা সংক্রায়নে অংশগ্রহণ করতেছে কিন্তু তারা কোনোভাবে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, সেক্ষেত্রে ওই মুক্তজোড় ইলেকট্রনটাকে আমি এলপি বলবো, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন বলবো, যেটা আমাদের বন্ধনে গঠনের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। তার মানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা sp2 এর জন্য একটা স্ট্রাকচার পাইলাম, যেটা কিনা এলপির মান 1, তখন আমরা পাইলাম ত্রিভুজীয়। এবং আরেকটা sp2 পাইলাম যেখানে lp1 lp0, তাহলে ত্রিভুজীয়। আর lp যখন 1 হবে তখন সেটা কৌণিক। এবং আশা করি এই ব্যাপারগুলো আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, কখন sp2 lp-র মান 0, কখন sp2 lp-র মান 1। lp-র মান 0 সংকরণ sp2, যার উদাহরণ 3টা দেখাইছি, বোরন ট্রাইক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, ইথিলিন বা ইথিন। আর আরেকটা কৌণিক আরেকটা দেখাইছি, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে, যেখানে lp1 থাকে, অর্থাৎ একটা মুক্তজোড় ইলেকট্রন যেটা কিনা সংক্রায়নে অংশগ্রহণ করছে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। তা আজকে এই পর্যন্তই থাকবে sp2 সংকরণের আলোচনা, এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা sp সংকরণ নিয়ে আলোচনা করব এবং এটাও খুবই ইন্টারেস্টিং আলোচনা থাকবে। আশা করি তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করতেছো, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে এই ক্লাসগুলোর ব্যাপারে জানাবা। এবং ক্লাসগুলো আসলে খুবই হেলদিফুল আমি মনে করি, কারণ প্রচুর ইনফরমেশন দেওয়া হচ্ছে, খুব ইনফরমেটিভ আলোচনা করা হচ্ছে, সেহেতু ক্লাসগুলো তোমরা কোনোভাবে মিস করবে না। তোমাদের সংকরণ নিয়ে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।